গল্পের শুরুতেই আমাদের গল্পের নায়িকা সংকে দেখানো হয়, যাকে কিনা আমরা তখন ক্লাসরুমে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখতে পাই। সে খুবই লাজুক এবং ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে ছিল। ঠিক তখনই টিচার সংকে প্রেজেন্টেশন সাবমিট করার জন্য সামনে ডাকলে সং তখন সবার দিকে তাকিয়ে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এদিকে তখন আমরা গল্পের নায়ক জিয়ংকে দেখতে পাই, যে কিনা তখন রিম নামের একজন ফিমেল মডেলের সাথে ফটোশুট করতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎই ফটোশুটের এক পর্যায়ে তখন ক্যামেরাম্যান জিয়ংকে সাইডে সরিয়ে রিমের ফটোশুট করতে শুরু করে। এটা দেখে তখন জিয়ং তো অনেক বেশি রেগে যায়, যেটা দেখে জিয়ং এর বন্ধু নুক এসে নিজের ফোন দিয়ে তখন জিয়ং এর ফটো তুলতে শুরু করে। যেটা দেখে তখন জিয়ং অনেক ফানি ফানি পোস্ট দিতে শুরু করে আর বলে, তুই এই ফটোগুলো আবার ইন্টারনেটে পোস্ট করিস না। এর কিছুক্ষণ পর রিম জিয়ং এর কাছে চলে আসে আর বলে, তুমি ওখান থেকে চলে কেন এলে? আমার তো তোমার সাথে কাপড় ফটোশুট করতে ভালোই লাগছিল। তখন জিয়ং বলে, কোনো ব্যাপার না, এমনিতেও এখন তোমারই সময় চলছে। এই কথাটা বলেই তখন জিয়ং সেখান থেকে চলে যায়। অপরদিকে যখন সং স্কুল শেষে বাড়ির দিকে ফিরছিল, ঠিক তখনই সে একটি শপে সুন্দর একটি ড্রেস দেখতে পায়। ড্রেসটা দেখে সং তখন মনে মনে ভাবে, না জানি এত সুন্দর ড্রেসটা কার ভাগ্যে আছে। তখনই সং তার সামনে সুন্দর এবং স্মার্ট একটি মেয়েকে তখন দেখতে পায় আর ভাবে, এই মেয়েটা কতই না সুন্দর। এমন মেয়েরাই হয়তো এত সুন্দর ড্রেসগুলো পরার জন্য যোগ্য। কিন্তু তখনই সং হঠাৎ করে নিজেকেই সেই ড্রেসে দেখতে পায় আর পরক্ষণেই সে তখন বুঝতে পারে এই সবকিছুই শুধুমাত্র ওর একটা কল্পনা ছিল। এরপর সং একটু সামনে এগোতেই সে একটা জায়গায় অনেক ভিড় দেখতে পেয়ে সেখানে চলে আসে, যেখানে ফ্রেন্ডদের একটা গ্রুপ বসে নিজেদের ফ্রেন্ড, যার কিনা নাম ছিল সিয়া, তার স্কেচ বানাচ্ছিল। এদিকে সং এর চোখ তখন সেই গ্রুপের একজন মেম্বার চয়ের দিকে চলে যায় আর সে তখন মনে মনে ভাবতে শুরু করে, এই ছেলেটা কত হ্যান্ডসাম। ঠিক তখনই চয়ও সং এর দিকে তাকায়, যার কারণে তখন সং অনেকটা নার্ভাস হয়ে সেখান থেকে যেতে শুরু করলে ঠিক তখনই চয় নিজে থেকে এসে সংকে আটকায় আর বলে যে, তুমি কি স্কেচ বানাতে আমাকে হেল্প করতে পারবে? যেটা শুনে তখন সং তো পুরোই অবাক হয়ে যায় আর সে ভাবে, এত হ্যান্ডসাম একটা ছেলে যে কিনা তার কাছে হেল্প চাচ্ছে। এদিকে চইয়ের বারবার রিকোয়েস্ট করায় সং তখন বলে, ঠিক আছে আমি হেল্প করব। অন্যদিকে তখন আমরা সং এর দুই বান্ধবী নিনা এবং আয়নাকে দেখতে পাই, যারা কিনা তখন সংকেই খুঁজছিল। ঠিক তখনই সামনে সংকে দেখে ওরা অবাক হয়ে যায়। আসলে সং তখন সবার সামনে বসেছিল এবং বাকিরা সবাই সং এর স্কেচ তৈরি করছিল। কিন্তু সং তখন অনেকটাই নার্ভাস ফিল করছিল, যেটা তখন চয় বুঝতে পারে আর ইশারায় তখন সংকে সরি বলে এবং সাহস যোগায়। যেটা দেখে সংও নিজের কনফিডেন্স ফিরে পায়। কিছুক্ষণ পর স্কেচ করা শেষ হলে একে একে সবাই তখন সংকে সেগুলো দিয়ে দেয়, কিন্তু সবাই এখানে খুব বাজেভাবে স্কেচ করছিল তার, যেটা দেখে তখন নিনা আর আয়না হাসতে শুরু করে। এরপর সবার শেষে ত্রয়ী আসে আর নিজের করা স্কেচ দিয়ে বলে, যদি তোমার আমার করা স্কেচ পছন্দ হয় তাহলে পরে অবশ্যই আমাকে কল করে জানিও, আর তোমার নাম কি? যেটা শুনে সং তখন একটু নার্ভাস হয়ে বলে, আমার নাম সং। যেটা শুনে চই তখন বলে, আমি তোমার নাম কখনোই ভুলবো না। ঠিক এটা বলেই তখন চই সেখান থেকে চলে যায়। এরপর ওরা যখন চইয়ের করা স্কেচ দেখতে পায় তখন ওরা অনেক অবাক হয়ে যায়, কারণ চইয়ের স্কেচটা অনেক সুন্দর হয়েছিল। যেটা দেখে আয়না আর নিনা তো চইয়ের ফ্যানই হয়ে যায় আর তখন ওরা সংকে বলে, তোর উচিত চইকে কল করে ওর সাথে কথা বলা। এরপর তিন বান্ধবী একটু রেস্টুরেন্টে তখন খাবার খেতে চলে আসে, যেখানে তখন আয়না আর নিনা মিলে সংকে জোর করতে থাকে চইকে কল করার জন্য। কিন্তু সং এটাতে তখন রাজি হতে চায় না, যেটা দেখে তখন নিনা সংকে ধরে রাখে এবং আয়না সেই সুযোগে সং এর ফোন দিয়ে চইকে কল করে। আর যখন কল রিসিভ হয় তখনই আয়না ফোনটা সং এর হাতে ধরিয়ে দেয়। ওপাশ থেকে তখন চই সং এর নাম ধরে ডাকে, যেটা শুনে তো তখন সং অনেক অবাক হয়ে যায়। চই তখন বলে, তুমি কি আমাদের স্কেচ গ্রুপ স্প্রিট ফিঙ্গারে অ্যাড হতে চাও? সং তখন বলে, কিন্তু আমি তো ভালো স্কেচ করতে পারি না। তখন চই বলে, আরে তাতে কোনো সমস্যা নেই। যেটা শুনে সং তখন কি বলবে আর বুঝে উঠতে পারে না। ওদিকে চইয়ের সাথে থাকা মেয়েটি সিয়া এক্সাইটেড হয়ে তখন চৌকে জিজ্ঞাসা করে, আচ্ছা সং কি আমাদের গ্রুপে অ্যাড হতে রাজি হয়েছে? তখন চই বলে, না, হয়তো ওর ভাবার জন্য কিছু সময় লাগবে। এরপর চই সংকে মেসেজ করে গ্রুপের ইনভাইট সেন্ড করে আর বলে, তুমি যখনই চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। তারপর আমি তোমাকে অ্যাড্রেস পাঠিয়ে দেব, যেখানে আমরা গ্রুপের সবাই একসাথে দেখা করি। এরপর রাতের
সকালবেলা সং পড়ার টেবিলে বসে তখন চইয়ের বিষয়ে মনে মনে চিন্তা করছিল। আর এরপর সে চইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করতে শুরু করে এবং দেখতে পায় চইয়ের পোস্ট করা প্রায় প্রত্যেকটা ছবিতে সিয়া ওর সাথে আছে। যেটা দেখে তখন সং মনে মনে ভাবতে শুরু করে সিয়া হয়তো চইয়ের গার্লফ্রেন্ড হবে। এরপর সং চইয়ের পাঠানো গ্রুপের ইনভাইট অ্যাকসেপ্ট করে ফেলে আর তখনই সাথে সাথে চই ওকে মেসেজ করে অ্যাড্রেস পাঠায় এবং মেসেজে বলা হয় যে কাল ওরা গ্রুপের সবাই মিট করবে, তাই সংও যেন সময় মতো সেখানে চলে আসে। যেটা শুনে সং তো তখন অনেক খুশি হয়ে যায়। পরের দিন সং এর মা ওকে টিউশনে ড্রপ করে দিতে যাচ্ছিল। সং এর মা তখন বলে, তোমার এরকম আন্টিদের মতো চলাফেরার কোনো দরকার নেই, তুমি একটা ইয়াং মেয়ে, তাই তোমার উচিত তোমার বয়সী বাকি অন্য সব মেয়েদের মতো নর্মালি চলাফেরা করা। যেটা শুনে উত্তরের সং তখন বলে, সবকিছুর জন্য আপনিই দায়ী, কারণ আপনি আমাকে এভাবেই জন্ম দিয়েছেন, দুর্বল করে ছোট থেকে বড় করেছেন। এটা শুনে সং এর মা তখন বলে, আমি তোমার চিকিৎসা করাবো, দরকার হয় তোমার জন্য একজন পার্সোনাল গাইডও রেখে দেবো, তুমি শুধু একটু ভালো করে পড়াশোনা করো। ততক্ষণে ওরা সং এর টিউশন সেন্টারে পৌঁছে গিয়েছিল, তাই সং গাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু আমরা তখন দেখতে পাই সং এর মা সেখান থেকে চলে যেতেই সং তখন টিউশনে না গিয়ে একটি শপিং মলের ওয়াশরুমে তখন চলে আসে আর মেকআপ করতে শুরু করে, কারণ সং এখন চইয়ের সাথে দেখা করতে যাবে। তখনই সেখানে কিছু খারাপ মেয়ে চলে আসে যারা কিনা তখন সংকে বুলি করতে শুরু করে। যেটা দেখে সং তখন অনুরোধ করে বলে, প্লিজ তোমরা আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু ওরা সং এর কোনো কথাই তখন শোনে না আর সংকে জোর করে তখন মেকআপ করাতে শুরু করে। ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে সং ছোটবেলা থেকে এমন দুর্বল প্রকৃতির একটা মেয়ে ছিল যে কিনা কোনো কাজেই কোনোদিন সফল হতে পারেনি, বরং প্রত্যেক কাজেই সে ব্যর্থ হয়ে এসেছে। এরপরই সিন প্রেজেন্টে চলে আসে আর তখন আমরা দেখতে পাই শয়তান মেয়েগুলো তখন সংকে অনেক বাজেভাবে মেকআপ করে ছেড়ে দিয়েছে আর সংকে আয়নার সামনে দাঁড় করে অনেক মজা নিতে শুরু করে তারা। আর এরপর ওরা সংকে সেখানে রেখে তখন চলে যায়। এইসব দেখে সং তখন এসব কিছুতে অনেক বেশি আপসেট হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে জিয়ং তাড়াহুড়ো করে সেখানে চলে আসে আর বলে, তোমার কাছে কি টিস্যু আছে? যেটা দেখে সং তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর কি করবে সেটাই বুঝতে পারে না। যেটা দেখে তখন জিয়ং সং এর হাত থেকে টিস্যু কেড়ে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয় আর যাওয়ার আগে বলে, তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো। যেটা শুনে সং তখন প্রথমে মনে মনে ভাবে, এই ছেলেকে কি আমি চিনি? তাহলে আমি কেন ওর কথা শুনে এখানে অপেক্ষা করব? কিন্তু আমরা তখন দেখতে পাই সং মনে মনে একথা ভাবলেও তখন সাহস করে এখান থেকে আর যেতে পারে না আর সেখানে জিয়ং এর জন্য তখন অপেক্ষা করতে শুরু করে। এর কিছুক্ষণ পর জিয়ং ওয়াশরুম থেকে বের হয়ে তখন সংকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখনো এখানে অপেক্ষা করছো? সং তখন বলে, হ্যাঁ, তুমিই তো বলেছিলে অপেক্ষা করতে। যেটা শুনে জিয়ং এতে তখন সং এর উপর হাসতে শুরু করে আর বলে, তুমি আসলে একটা বোকা মেয়ে, আমি দেখেছি ওই মেয়েগুলো কিভাবে তোমাকে বুলি করছিল, তোমার তো উচিত ওদের থেকে প্রতিশোধ নেওয়া। সং অবাক হয়ে তখন জিজ্ঞাসা করে, আমি আবার কিভাবে প্রতিশোধ নেব? জিয়ং তখন বলে, তোমাদের চোখে চোখ রেখে কথা বলবে, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। কথাটা বলে জিয়ং সঙ্গে তখন শেখাতে শুরু করে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। কিন্তু জিয়ংকে এমন অদ্ভুত ভঙ্গি করতে দেখে সং তখন মনে মনে ভাবে, এই ছেলের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। এটা ভেবে সং তখন চলে যেতে নিলে জিয়ং তখন ওকে যেতে দেয় না আর বলে, তুমি এভাবে যেতে পারো না, এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে। এবার সবকিছুর জন্য সং তখন অনেকটা বিরক্ত হয়ে যায়, যেটা জিয়ং তখন বুঝতে পারে। তখন জিয়ং সংকে ওর টিস্যুর প্যাকেট ফেরত দেয় আর বলে, তুমি কোনো দোষ করনি, তাই তোমার কাউকে ভয় পাওয়া উচিত না। এই কথাটা বলে তখন জিয়ং চলে যায়। এদিকে জিয়ং এর বলা শেষ কথাটাই সং তখন নিজের মনোবল ফিরে পায় আর নিজের মুখ পরিষ্কার করে তখন চোয়ের সাথে দেখা করার জন্য যেতে শুরু করে। তখনই চোয় মেসেজে সংকে জিজ্ঞাসা করে, তুমি আসবে তো আজ? সং তখন রিপ্লাই করে বলে, হ্যাঁ, আমি রাস্তায় আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অন্যদিকে জিয়ং তখন নিজের বন্ধু নুক এবং লি এর সাথে দেখা করতে চলে আসে। তখন নুক এবং লি জিয়ংকে সেই তিনটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় যারা কিনা শপিং মলে তখন সংকে বলি করেছিল। নুক তখন বলে, এই মেয়েগুলো রিমের বান্ধবী আর তার সাথে ওরা নতুন মডেল। এদিকে জিয়ং এর সাথে দেখা করতে পেরে মেয়েগুলো তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিয়ং তখন বলে, আমি তোমাদেরকে শপিং মলে একটি মেয়েকে বুলি করতে দেখে ফেলেছি। অপরদিকে আমরা তখন সংকে দেখতে পাই যে কিনা তখন
চুইয়ের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়, যেখানে রিসেপশনিস্ট ওকে তখন বলে ভিতরে গিয়ে নীল রঙের একটি দরজা দিয়ে প্রবেশ করুন। কথা মতো তখন সং ভিতরে চলে যায় আর নীল রঙের দরজাটা খুলে প্রবেশ করে। তখন সং ভেতরে দেখতে পায় পুরো জায়গাটাই একদম স্বপ্নের মতো, আর মাঝখানে বসে চই ওর জন্য পিয়ানো বাজাচ্ছে। তবে তখনই চইয়ের এক ফ্রেন্ড সংকে টোকা দিয়ে স্বপ্ন থেকে বের করে আনি আর বলে তুমি বাইরে এভাবে কেন দাঁড়িয়ে আছো? তখন অন্য একটা মেয়ে বলে আরে ভিতরে আসো, ভয় পেও না, আমরা তোমাকে খেয়ে ফেলবো না, এত ভয় পাওয়ার কি আছে। এরপর গ্রুপের সবাই মিলে তখন সংকে ওদের গ্রুপে ওয়েলকাম করে। সিয়া তখন সংকে বলে এই গ্রুপে প্রথমে আমি আর চয় ছিলাম, এরপর একে একে সবাইকে অ্যাড করেছি, আর আমরা আমাদের গ্রুপের প্রত্যেক মেম্বারকেই ভিন্ন ভিন্ন রঙের নাম দিয়েই ডাকি। এরপর সবাই মিলে তখন সংকে নিজেদের পরিচয় দেয়। হঠাৎ করে সং অনেকটা ইমোশনাল হয়ে তখন কান্না করে ফেলে, যেটা দেখে তখন সিয়া বলে তুমি কান্না কেন করছো? আমরা কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? সং তখন বলে না, তোমাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গিয়েছি যে তোমরা কত সহজে আমাকে আপন করে নিলে। যেটা শুনে তখন সবাই মিলে সংকে জড়িয়ে ধরে। সং তখন মনে মনে ভাবে এই গ্রুপের প্রত্যেক মেম্বারই অনেক অদ্ভুত। এরপর সবাই মিলে তখন সং এর জন্য কালার ঠিক করতে থাকে। জয় তখন বলে কেননা আমরা সং এর নাম বেবি ব্লু রেখে দেই। সং তখন বলে হ্যাঁ, বেবি ব্লু তো আমার অনেক পছন্দের একটা রং। এই কথা শুনে তখন সবাই মিলে সং এর নাম বেবি ব্লু রেখে দেয়। ঠিক তখনই সেখানে জিয়ং চলে আসে। জিয়ংকে এখানে দেখে সং তো তখন অবাক হয়ে যায় আর নিজের মুখ লুকাতে শুরু করে, যেটা দেখে তখন হিউন বলে তুমি এভাবে কেন মুখ লুকাচ্ছ? আমরা তোমার থেকে বয়সে বড়, এজন্য কি তুমি লজ্জা পাচ্ছ? সং তখন বলে আরে না, এমন কোনো ব্যাপার না। সিয়া তখন জিয়ংকে মারতে শুরু করে আর বলে তুমি এত দেরি করে কেন এসেছো? এরপর সব মেম্বার এক এক করে পোজ দিতে শুরু করে এবং বাকিরা স্কেচ বানাতে থাকে, কিন্তু সং তখন অনেক চেষ্টা করেও কিছুই আঁকতে পারে না, যেটা দেখে তখন চই বলে কোনো ব্যাপার না, এমনিতেও তুমি গ্রুপের নতুন মেম্বার, তাই এত তাড়াহুড়ো করার দরকার নেই। এরপর সং হিউনের কাছে জিয়ং এর বিষয়ে তখন জিজ্ঞাসা করে, যেখানে জিয়ং তখন পাশে শুয়ে শুয়ে ফোনে মুভি দেখছিল। হিউন তখন বলে জিয়ং একজন মডেল আর আজ ও আমাদেরকে নিজেদের বডি দেখাবে, যেটার আমরা স্কেচ বানাবো। এরপর জিয়ং সামনে এসে তখন নিজের শার্ট খুলে ফেলে, যেটা দেখে তখন সিয়া অনেক রেগে জিয়ংকে বকাঝকা করে আর বলে তাড়াতাড়ি কাপড় পরে নে, যেটা দেখে সবাই তখন চিন্তায় পড়ে যায় তাহলে এখন ওরা কিসের স্কেচ বানাবে। তখনই অন্য এক মেম্বার যার নাম কিনা ডং ছিল সে তখন বলে আজ যদি আমরা জিয়ং আর সং এর কাপল স্কেচ বানাই তাহলে কেমন হয়? তাছাড়া ওরা দুজনেই তো সেম বয়সের। এই আইডিয়াটা তখন সবারই অনেক পছন্দ হয়, যার কারণে সং আর কিছু বলতেও পারে না আর জিয়ং এর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর হাত দিয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করে যাতে জিয়ং ওকে দেখতে না পায়। এদিকে সং তখন চোরের কথা কল্পনা করেই তখন মনে মনে হাসতে শুরু করে। ঠিক তখনই জিয়ং পেছন থেকে সং এর কাছে এসে বলে তুমি আমাকে আগে থেকেই চেনো তাই না? যেটা শুনে তখন সং অনেক ভয় পেয়ে পিছনে ফিরতে গেলে তখন জিয়ং নিজের নাকে অনেক ব্যথা পায়, যার কারণে জিয়ং এর নাক থেকে তখন রক্ত পড়তে শুরু করে, যেটা দেখে জিয়ং তো অনেক রেগে যায় আর সং অনেক ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। যেটা দেখে জিয়ং রেগে সংকে ধরতে যেতে চাইলে বাকিরা তখন ওকে আটকায়। এরপর রাতের বেলা সং মেঝেতে শুয়ে তখন জিয়ং এর বিষয়ে ভাবছিল। তখনই গ্রুপে মেসেজ আসলে সং দেখতে পায় সিয়া নাকি জিয়ংকে স্প্রিট ফিঙ্গার গ্রুপের পার্মানেন্ট মডেল হিসেবে রেখেছে, যেটা দেখে তখন সং অনেক শকড হয়ে যায় আর মেসেজের রিপ্লাই করে বলে আমাদের গ্রুপে কোনো মডেলের প্রয়োজন নেই। কিন্তু পরক্ষণেই তখন সং সেই মেসেজটা ডিলিট করে দেয়। তবে তার আগে জিয়ং তখন সেই মেসেজটা দেখে ফেলেছিল, তাই জিয়ং অনেকটা রেগেই তখন সংকে মেসেজ করে আর বলে তুমি আমাকে গ্রুপ মেম্বার বানাতে মানা কেন করতে গিয়েছিলে? তুমি কি আমার হাতে মরতে চাও? যেটা দেখে সং তখন অনেক ভয় পেয়ে যায়, যার কারণে কোনো রিপ্লাই তখন সে দিতে পারে না। এদিকে জিয়ং এটা দেখে তখন মনে করে সং ওকে ইগনোর করছে, যার কারণে জিয়ং তো আরো বেশি রেগে যায় আর সংকে একের পর এক মেসেজ দিতেই থাকে। তখন সং খেয়াল করে জিয়ং এর করা মেসেজে অনেক বানানই ভুল আছে। এটা দেখে সং তখন ভাবে জিয়ং তো অনেক নাম করা একটা স্কুলে পড়াশোনা করে, কিন্তু তারপরে এমন ভুল করার কারণ কি? অপরদিকে সং এর কোনো রিপ্লাই না পেয়ে জিয়ং মনে করে হয়তো ওর মোবাইলটাই নষ্ট হয়ে গিয়েছে।
আছে। তাই জিয়ং লিয়ের থেকে মোবাইল নিয়ে নিজেকে মেসেজ করে আর বুঝতে পারে না, ওর মোবাইল তো ঠিকই আছে, তাহলে কি ওয়াইফাই এ কোনো সমস্যা হয়েছে? এসব দেখে লি তখন বলে, আরে মোবাইলেও কোনো সমস্যা হয়নি, ওয়াইফাইও সমস্যা হয়নি, আসলে প্রথমে কোনো মেয়ে তোকে ইগনোর করছে তো, তাই এটা তুই মেনে নিতে পারছিস না। তখন জিয়ং তো এটা শুনে প্রচন্ড রেগে যায় আর বিছানায় গড়াগড়ি করতে শুরু করে। অপরদিকে সং তো অনেক ভয় পেয়ে যায়। তখন সং নিজেকেই কল্পনা করতে শুরু করে যেখানে কিনা ওর নিজের সাহসী রূপই ওকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাছাড়া জিয়ং এর সাথে আর কখনো তোমার দেখাও হবে না, তাই ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এর পরের দিন যখন আয়না আর নিনা একসাথে স্কুলে যাওয়ার জন্য বাস স্টপে আসে, তখন তারা দেখতে পায় সং তো এখনো আসেনি, যেটা দেখে তাই ওরা তখন সুযোগ পেয়ে সং এর নামে গসিপ করতে শুরু করে। কিন্তু যখন ওদের পিছন থেকে একটি মেয়ে সরে যায়, তখন ওরা দেখতে পায় আরে সং তো এখানেই বসে আছে আর ওদের সমস্ত কথা শুনেও ফেলেছে, কিন্তু সং তখনও ওদেরকে কিছুই বলে না। এরপর বাসে যাওয়ার সময় সং জিয়ং এর বিষয়ে তখন আয়না আর নীনাকে সবকিছু বলে, যেটা শুনে আয়না তখন বলে হয়তো ছেলেটা তোমাকে ভালোবেসে ফেলেছে। কিছুক্ষণ পর ওরা স্কুলে পৌঁছে যায়। এদিকে জিয়ং লি আর নুকের সাথে তখন জঙ্গলে ঘুরতে এসেছিল। তখন জিয়ং তো সং এর কথা ভেবেই সেখানে অনেক রেগে চিল্লাতে শুরু করে, কারণ সং তখনও জিয়ং এর মেসেজের কোনো রিপ্লাই করেনি। অন্যদিকে চই তখন সিয়ার জন্য কিছু খাবার নিয়ে সিয়ার কাছে চলে আসে, যেটা দেখে সিয়া তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই সেখানে সিয়ার বাকি বন্ধুরাও চলে আসলে সিয়া তাদের সাথে তখন কথা বলতে চলে যায়, যেটা দেখে তখন চই অনেকটা আপসেট হয়ে পড়ে। সিয়া তখন চইকে বলে, আজ আমাদের গ্রুপ মিটিং আছে, তাই তুমি সবাইকে এখনই গ্রুপে মেসেজ করে জানিয়ে দাও। এরপর চই তখন সং এর সাথে দেখা করে আর বলে আমাদের গ্রুপের মিটিং আছে আজ। সং তখন গ্রুপ মেসেজ চেক করে বলে, ও আচ্ছা, আমি খেয়াল করিনি। চই এরপর সংকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু তখন সেই একই পথ দিয়ে জিয়ং যাচ্ছিল আর জিয়ং বাইরে থেকে সংকে দেখে ফেলে, যার কারণে সে তখন অনেক রেগে গিয়ে সংকে বাইরে থেকেই ইশারায় হুমকি দিতে শুরু করে, যেটা দেখে তখন সং অনেকটা ভয় পেয়ে যায়। এরপর জিয়ংও তখন রেস্টুরেন্টের ভিতরে চলে আসে, তখন সংকে ইশারায় অনুরোধ করে বলে, প্লিজ শপিং মলে ওই মেয়েগুলো যে আমাকে বুলিং করেছিল এই বিষয়ে কাউকে বলো না, তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। কিন্তু সং এর কথা শুনে জিয়ং তখন কিছুই বুঝতে পারে না যে সং কিসের কথা বলছে। বরং জিয়ং তখন বলে, তুমি আগে এটা বলো যে তুমি আমার মেসেজের রিপ্লাই কেন করোনি, যেটা শুনে সং তখন বুঝতে পারে জিয়ং তাহলে ওকে চিনতে পারেনি। তাই পরে সং তখন জিয়ংকে সরি বলে মেসেজের রিপ্লাই করেনি এর জন্য। জিয়ং তখন বলে, এখনো সরি বলে কোনো লাভ হবে না, কারণ তুমি আমাকে অনেক ইগনোর করেছো। যেটা শুনে সং তখন বলে, তুমি আমাকে যে মেসেজগুলো পাঠিয়েছিলে তার বেশিরভাগ বানানই ভুল ছিল, তুমি কি ঠিক আগের মতো লিখতেও পারো না নাকি? এই কথা শুনে জিয়ং তো আরো রেগে যায় আর দুজনের মধ্যে এটা নিয়ে তখন ঝগড়াই শুরু হয়ে যায়, যেটা দেখে ভিতর থেকে চই তখন জিয়ংকে ইশারায় বলে, সং যা বলেছে ঠিকই বলেছে। চইয়ের কথাতে এবার জিয়ং আর কিছুই বলতে পারে না। এরপরের সিনে আমরা তখন দেখতে পাই গ্রুপের সবাই মিলে একসাথে বসে জিয়ং এর স্কেচ বানাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে জিয়ং বলে ওঠে, আমিও তোমাদের স্কেচ গ্রুপে জয়েন হতে চাই। জিয়া তখন বলে, কিন্তু তুমি তো ড্রয়িং করতে একদমই পছন্দ করো না। জিয়ং তখন বলে, আগে করতাম না, কিন্তু আমি এখন ড্রয়িং পছন্দ করি। যেটা শুনে সিয়া তখন গ্রুপের সবাইকে জিজ্ঞাসা করে আর বলে, জিয়ংকে আমাদের নিউ মেম্বার হিসেবে মেনে নিতে তোমরা সবাই রাজি আছো তো? এতে একে একে সবাই হ্যাঁ বলে দেয়, শুধুমাত্র সং ছাড়া। সিয়া এতে তখন সংকে এর কারণ জিজ্ঞাসা করে, কিন্তু সং তখন কোনো কিছুই বলতে পারে না। এরপর সং বাড়ি যাওয়ার জন্য বের হলে তখন জিয়ং ওর কাছে চলে আসে আর বলে, আমি তোমার জন্যই এসকেস গ্রুপে জয়েন হয়েছি, যাতে আমি আমার লেখার বানান ঠিক করা তোমার থেকে শিখতে পারি, কারণ আমি জানতে পেরেছি এই গ্রুপে তুমি সব থেকে ট্যালেন্টেড। সং কিছু বলবে তার আগেই তখন সেখানে বাকিরা চলে আসে আর সিয়া তখন জিয়ংকে কান ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর বাড়ি এসে জিয়ং নিজের বন্ধুদের সামনে তখন অনেক ভাব নিয়ে বলে, আজ সং নামের ওই মেয়েটা আমার কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার সময় ওর মুখটা তো পুরো দেখার মতো ছিল। এসব বলেই তখন জিয়ং পাগলের মতো হাসতে শুরু করে, যেটা দেখে তখন জিয়ং এর বন্ধুরা মনে মনে ভাবে এতে এত খুশি হওয়ার কি আছে। ওদিকে সং নিজেকে তখন আবারও কল্পনা করতে শুরু করে, যেখানে ওর সাহসী সত্তা তখন ওকে বলে, তুমি জিয়ংকে একদমই ভয় পাবে না, যাও ওই জিয়ংকে দেখিয়ে দাও তুমি ওর থেকে কোনো অংশে কম না। এবার এটাতে সং তখন নিজের মনে সাহস জুগিয়ে জিয়ংকে মেসেজ করে আর বলে, আমাদের উচিত পাস্টের সবকিছু ভুলে একে অপরের বন্ধু হয়ে যাওয়া। যেটা দেখে জিয়ং তখন অনেক খুশি হয়ে যায় আর রিপ্লাই করে বলে,
ঠিক আছে, তাহলে কাল আমার সাথে দেখা করো আর আমাকে আমার লেখার বানান ঠিক করতে সাহায্য করো। সং তখন এতে রাজি হয়ে যায়। কিন্তু পরের দিন সং এর মনে পড়ে আজও কিছু এর সাথে বুক স্টোরে যেতে হবে। তাই সং তখন জিয়ংকে মেসেজ করে মিথ্যা বলে যে আমার শরীরটা আজ অনেক খারাপ, তাই আজ আর আমি যেতে পারবো না। এরপর সং তখন চুয়ের সাথে বুক স্টোরে যায় আর একটা স্কেচ বুক কিনে নেয়। কিন্তু এর কিছুক্ষণ পর সং যখন বাড়ির দিকে যাচ্ছিল, ঠিক তখনই জিয়ং দূর থেকে ওকে দেখে ফেলে আর সং এর কাছে গিয়ে বলে, তুমি তো বলেছিলে তোমার শরীর খারাপ, তাই না? তখন জিয়ংকে এখানে দেখে সং অনেকটা ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। কিন্তু জিয়ংও তখন সং এর পিছনে দৌড়াতে শুরু করে আর সংকে ধরে বলে, তুমি আমাকে মিথ্যা কেন বললে? তুমি যদি আমার সাথে দেখা না করতে চাও তাহলে সোজাসুজি বলে দিতে, মিথ্যা বলার কি দরকার ছিল? সং তখন অনেক রেগে যায় আর বলে, হ্যাঁ আমি তোমার সাথে দেখা করতে চাই না, এজন্যই মিথ্যে বলেছি। তাই তোমার উচিত আর আমার পিছনে না ঘুরে আমার থেকে দূরে থাকা। কথাটা বলেই তখন সং রাগ করে সেখান থেকে তখন চলে যায়। তবে পরে বাড়ি এসে তখন সং অনেকটা গিল্টি ফিল করে যে জিয়ং এর সাথে খারাপ আচরণ করা তার একদমই উচিত হয়নি, কারণ জিয়ং ভুল কিছু তো বলেনি। এর পরের দিন গ্রুপ মেম্বাররা একসাথে তখন পিকনিকে চলে আসে। কিন্তু এদিকে সং আর জিয়ং দুজনেই তখন আগের দিনের বিষয়টা নিয়ে অনেক আপসেট ছিল, যেটা তখন বাকি মেম্বাররাও তখন খেয়াল করে আর বুঝতে পারে আসলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো ঝগড়া হয়েছে। তাই তখন সিয়া তো সোজা গিয়ে জিয়ংকে মারতে শুরু করে আর বলে, আমি এই পিকনিক এজন্য রাখিনি যে তুমি আমাদের সব আনন্দ এভাবে নষ্ট করে দেবে। হিউন তখন সিয়াকে থামায় আর বলে, এভাবে কোনো কাজ হবে না, আমাদের উচিত জিয়ং আর সাংকে আলাদা কথা বলতে দেওয়া, যাতে ওরা নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে পারে। এরপর সং আর জিয়ং একসাথে আলাদা করে কথা বলতে চলে যায়, যেখানে তখন সং সেদিনের ব্যবহারের জন্য জিয়ং এর কাছে ক্ষমা চায়। তখন জিয়ং বলে, আমি জানি তুমি কেন আমার সাথে বন্ধুত্ব করতে চাও না, কারণ তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর আমি পড়ালেখায় তেমন ভালো না। তখন সং বলে, তোমার মা বাবা তোমাকে বকাঝকা দেয় না? উত্তরে জিয়ং তখন বলে, না, ওনাদের তো কোনো কিছু যায় আসে না, কিন্তু তোমার মা বাবার নিশ্চয়ই তোমার উপর অনেক এক্সপেকটেশন আছে, তাই না? কারণ তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। সং তখন বলে, না এমন কিছুই না, আমি তো অ্যাভারেজ স্টুডেন্ট। যেটা শুনে জিয়ং সং এর কাছে এসে বলে, অ্যাভারেজ স্টুডেন্ট হওয়া অনেক ভালো। এটা শুনে তখন সং হেসে দেয়, যেটা দেখে জিয়ং তখন বলে, তুমি চাইলে আমাদের ফ্রেন্ড হওয়ার বিষয়ে আরেকবার ভেবে দেখতে পারো। কথাটা বলে জিয়ং তখন চলে যায় ওখান থেকে। এরপর সং বাড়ি যাওয়ার পথে তখন জিয়ংকে মেসেজ করে আর বলে যে ওইদিন মিথ্যা বলার জন্য সরি, আর তুমি চাইলে আমরা কাল দেখা করতে পারি। এদিকে সং এর এই মেসেজ পেয়ে জিয়ং তো বেশ খুশি হয়ে যায়। এর পরের দিন জিয়ং সং এর সাথে অনেক জায়গায় তখন ঘুরতে যায় আর এরপর দুজনে একটি ক্যাফেতে চলে আসে। তখনই সেখানে সেই মেয়েগুলো চলে আসে যারা কিনা সংকে সেদিন শপিং মলে বুলিং করেছিল। ওদেরকে এখানে দেখে সং তখন অনেকটা ভয় পেয়ে যায় আর সেখান থেকে সে পালাতে যায়, কিন্তু জিয়ং তখন সংকে আটকায় আর বলে, এখন তোমার ওদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এখন তুমি আগের মতো নেই, তাছাড়া আমি তো তোমার সাথে আছি। যাও ওই মেয়েগুলোর থেকে প্রতিশোধ নাও। জিয়ং এর কথা শুনে তখন সং নিজের কনফিডেন্স ফিরে পায় আর সোজা তখন ওয়াশরুমে চলে আসে, যেখানে কিনা সেই মেয়েগুলো আগে থেকেই ছিল। তখন সংকে এখানে দেখে মেয়েগুলো আবার ওকে বুলি করতে চাইলে এবার সং আর আগের মতো চুপ থাকে না, বরং উল্টো তখন ওই মেয়েগুলোকে নিয়ে মজা করে বাইরে বেরিয়ে আসে, যেটাতে ওরা রেগে সং এর পিছনে যেতে শুরু করে। কিন্তু সেখানে অনেক লোক ছিল যার কারণে ওরা তখন সংকে কিছুই বলতে পারে না, আর জিয়ং তখন সংকে নিয়ে বাইরে চলে আসে, যেটা দেখিয়ে সং এখানে জিয়ং এর উপর অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন সং গ্রুপ মেম্বারদের সাথে দেখা করতে চলে আসে, যেখানে সবাই তখন বিভিন্ন ফ্যান্সি ড্রেস পরে এসেছিল। কিছুক্ষণ পর চই কলে কথা বলার জন্য বাইরে আসে। তখন সিয়া হঠাৎ পিছন থেকে গিয়ে চইকে জড়িয়ে ধরতে গেলে চই তখন ভয় পেয়ে সিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেটা দেখে সিয়া তখন অনেক রেগে যায়। অপরদিকে সংকে মিষ্টি খেতে দেখে তখন জিয়ংও মিষ্টি খেতে শুরু করে আর সং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এভাবে জিয়ং তখন সেখানে থাকা সব মিষ্টি একাই তখন সাবার করে ফেলে, যেটা দেখে তখন সবাই বেশ অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর সবাই একে একে বাড়ি চলে যায়, শুধু সং আর জিয়ং সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখতে থাকে। এদিকে সিয়া নিজের ক্লাবে এসে তখন ঘুমানোর নাটক করতে শুরু করে। ঠিক তখনই চই সেখানে চলে আসে আর সিয়ার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি অন্য কাউকে লাইক করো, কারণ আমি তোমার মোবাইলে কল দেখে ফেলেছিলাম।
ঠিক এটা বলেই চই তখন সেখান থেকে চলে যেতে যায়। তখন সিয়াও নিজের চোখ খোলে। অপরদিকে সং তখন বাড়ি যেতে থাকলে জিয়ংও ওর পিছন যেতে শুরু করে। সং তখন এটা দেখে বলে, তুমি কি কিছু বলতে চাও? জিয়ং তখন বলে, হ্যাঁ। তুমি কি চইকে পছন্দ করো? এটা শুনে সং তখন কোনো উত্তর দিতে পারে না, যার কারণে তখন জিয়ং অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। আর এখানে আমরা তখন বুঝতে পারি হয়তো জিয়ং মনে মনে সংকে ভালোবাসতে শুরু করেছে। পরের দিন সং এই বিষয়ে তখন আয়না আর রিনাকে জানায়, যেটা শুনে আয়না তখন বলে, আমি শুনেছি সিয়া আর চই একে অপরকে পছন্দ করে, আর জিয়ং মনে করেছে তুমি হয়তোবা চইকে পছন্দ করো এবং ওদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, তাই এই কারণেই হয়তো ওর রেগে গিয়েছে। কিন্তু পরক্ষণে আয়না আবারও তখন বলে, এমনও তো হতে পারে জিয়ংই তোমাকে হয়তো লাইক করে। এটা আবার শুনে সং তখন বলে, না না, এটা হতেই পারে না। ঠিক এর কিছুক্ষণ পর সং জিয়ং এর সাথে ক্যাফেতে দেখা করে আর বলে, কাল রাতে তুমি আমাকে অনেক অদ্ভুত একটা প্রশ্ন করেছিলে, তাই আমি তখন উত্তর দিতে পারিনি, কিন্তু এখন আমি সেটার উত্তর দিচ্ছি। আমি চইকে লাইক করি না, কিন্তু তুমি কি কাল আমার উপর রেগে গিয়েছিলে? উত্তরে জিয়ং তখন বলে, যদি তুমি চইকে লাইক না করো তাহলে আমিও তোমার উপর রেগে যাইনি। এটা বলে জিয়ং তখন বাইরে বেরিয়ে সে মনে মনে ভাবে, এই সংও দেখছি মিথ্যে কথা বলা শিখে গেছে। এদিকে সং এর সাহসী সত্তা তখন ওকে বলে, এইবার তুমি অনেক ভালো মিথ্যে বলতে পেরেছো, ধীরে ধীরে আরো ভালো মিথ্যে বলা শিখে যাবে। সং তখন বলে, কিন্তু আমার তো এখন অনেক খারাপ লাগছে, কারণ আমি তো জিয়ংকে মিথ্যে বলতে চাই না। এদিকে সিয়া আর চই যখন ক্লাবে বসে নিজেদের কাজ করছিল, তখন সিয়া কিছু একটা নিতে নিচু হলে টেবিলের সাথে মাথায় বাড়ি খায়। এটাতে তখন চই ওকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যায়। ঠিক তখনই সেখানে সিয়ার কিছু জুনিয়র ফ্রেন্ডরা চলে আসে, যেটা দেখে সিয়া ওদেরকে নিয়ে তখন ব্যস্ত হয়ে যায়। এটাতে তখন চইয়ের মন অনেক খারাপ হয়ে যায়, যেটা দেখে সিয়াও এটা বুঝতে পারে আর বিভিন্ন মজার কথা বলে চইকে হাসানোর চেষ্টা করে। কিন্তু চই তখন কোনো কথাই না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। অন্যদিকে সং যখন গ্রুপে কথা বলছিল, তখন সবাই সংকে পরের গ্রুপ মিটিং এর থিম চয়েস করার জন্য দায়িত্ব দেয় আর বলে, পরের বার আমরা তোমার মেকওভার করাবো। যেটা শুনে তখন সং অনেক নার্ভাস হয়ে যায় আর সোজা জিয়ংকে কল করে বলে, এখন আমি কি করব? এবারের থিম নাকি আমাকে চয়েস করতে হবে। জিয়ং উত্তরে তখন বলে, কোনো ব্যাপার না, নিজের উপর বিশ্বাস রাখো আর যেটা তোমার ভালো লাগে সেই থিমই চয়েস করো। এটা শুনে তখন সং একটু রিল্যাক্স হয় আর বলে, তুমিই একমাত্র যার সাথে কথা বললেই আমি আমার মনোবল ফিরে পাই। আমি জানি না এটা কেন হয়, কিন্তু তুমি আমার জন্য অনেক লাকি একজন মানুষ। এটা শোনা জিয়ং তখন ইমোশনাল হয়ে যায়। সং তখন বলে, তুমি কি সত্যি ওই দিন রাতে রাগ করেছিলে? জিয়ং তখন বলে, তুমি কি সত্যি চইকে লাইক করো না? উত্তরে সং তখন আবারও মিথ্যা বলে, হ্যাঁ আমি চইকে পছন্দ করি না। যেটা শুনে জিয়ং একটু অভিমান করেই তখন বলে, হ্যাঁ তাহলে আমি ওই দিন রাগও করিনি। এটা বলেই তখন জিয়ং কল কেটে দেয়। এদিকে সং তো বুঝতে পারে না যে জিয়ং ওর উপরে রাগ করেছে। অন্যদিকে লি এবং নোক লুকিয়ে তখন সবকিছুই শুনছিল। তখন ওরা জিয়ংকে বলে, তুই সং এর উপর কেন এত রেগে আছিস? কারণ সং চইকে লাইক করে এই কারণে নাকি তুই নিজেই চইকে লাইক করিস? আচ্ছা, কোথাও তুই আবার ছেলেদের উপর ইন্টারেস্টেড না তো? এটা বলেই তখন ওরা জিয়ং এর থেকে দূরে সরে যেতে শুরু করে, যেটা দেখে তখন জিয়ং খুব রেগে যায়। আর এখানেই আজকের এই গল্পের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।